আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। জ্বালানি তেলের মজুদ ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর। রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি করবেন না, দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান। আমাকে সাংগঠনিক কাজে অফিসে আসতে হবে, কিন্তু প্রতিদিন যদি রাস্তা এইভাবে করে বন্ধ করে দেওয়া হয় তাতে কিন্তু দলের বদনাম হবে, মানুষের কষ্ট হবে। ঈদে 10 দিনে সড়কে ঝরল 279 প্রাণ, আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনার সুপারিশ। ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। জ্বালানি তেলের মজুতদার ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এই নির্দেশ দেন। পরে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি জানান, যারা বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেলের বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশে। অনেক পাম্পে মিলছে না পর্যাপ্ত জ্বালানি। সরকার অবশ্য বলছে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। বিষয়টি শনিবার ক্ষমতাসীনদের সংসদীয় দলের সভায় উঠে আসে। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিকেলে এই বৈঠক হয়। শুরুতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। বৈঠক শেষে চিফ হুইপ জানান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। আপনারা জানেন, পাশের দেশের তেলের দাম কম, আমাদের দাম কম, ওদের দাম বেশি। খুব সঙ্গত কারণে চোরাচালান হচ্ছে। চোরাচালান রোধের জন্য তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য হোম মিনিস্টারকে বলেছেন এবং তারপরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সময় যে অভিযান চালানো হবে যারা এরকম হোর্ডিং করছে বা যারা তেলের মজুদ করে রাখছে বা তেলের আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার চেষ্টা করছে তাদের ব্যাপারে। তিনি আরও জানান, ঈদে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেন। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাস কেন দুর্ঘটনা ঘটেছে সে ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে আলোচনা হয়েছে। ট্রেন দুর্ঘটনার ব্যাপারে ভবিষ্যতে যাতে এরকম না হয় তার জন্য কি করা হবে সে ব্যাপারে তিনি এই ব্যাপারে আলোচনা হয়েছে। এর আগে সকালে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক। প্রথম অধিবেশনের অডিও বিভ্রাটের কারণ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। যারা সাউন্ড বিশেষজ্ঞ এরকম লোকজন দাওয়াত করেছি যাতে আমাদের সাউন্ড সিস্টেমটা রিয়েলি প্রপারলি কাজ করে তার ব্যবস্থার জন্য আমরা ওনাদের নেতৃত্ব করেছি। দুটো জিনিস দেখবো, এখানে একটা সিকিউরিটির আসপেক্ট আছে যাতে সাবোটেজ হয়েছে কিনা, আর হলো রিয়েল সাউন্ড সিস্টেমের প্রবলেমটা কি, তার রিজলভ করার পদ্ধতি কি, সেই দুইটা। বৈঠকে 10 এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী 5 দিনের মধ্যে প্রায় 2 লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি নিয়ে চট্টগ্রাম বন্দরে 3টি জাহাজ ভিড়বে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম আজ বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, অস্ট্রেলিয়া থেকে 61,997 টন এলএনজি নিয়ে এইচএল পাফিন নামের ট্যাঙ্কার বৃহস্পতিবার কুতুবদিয়া উপকূলে পৌঁছেছে। ইন্দোনেশিয়া থেকে 61,000 টন এলএনজি নিয়ে নিউ ব্রেভ এবং যুক্তরাষ্ট্র থেকে প্রায় 70,000 টন এলএনজি নিয়ে সেলসিয়াস গ্যালাপাগোস নামের 2টি জাহাজ বুধবারের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে। চলতি মাসে এখন পর্যন্ত মোট 7টি এলএনজিবাহী ট্যাঙ্কার দেশে এসেছে বলে জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব। রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কাজ না করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, রাস্তা স্বাভাবিক রাখলে তিনি আবার পল্টন কার্যালয়ে যাবেন। শনিবার সন্ধ্যা 7:30 রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর দলীয় কার্যালয়ে এটি তার প্রথম আগমন। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে বরণ করতে বিকেল থেকে অপেক্ষা করছিলেন হাজার হাজার নেতাকর্মী।
কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। তাদের অনেকেই মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য। এ সময় সাংগঠনিক কার্যক্রম বেগবান করার নির্দেশ দেন তিনি। পরে কার্যালয়ের বাইরে অপেক্ষায় থাকা নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান। তিনি রাস্তায় দুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানান। অফিসে আমি আরো আসবো, কিন্তু এরকম রাস্তা বন্ধ করা যাবে না। আর যদি এরকম রাস্তা বন্ধ হয় তাহলে আমার পক্ষে অফিসে আসা সম্ভব না। কিন্তু অফিসে আসলে নেতাকর্মী সকলের সাথে দেখা সাক্ষাৎ করা সম্ভব হবে, সাংগঠনিক কাজ করা সম্ভব হবে। দেশের মানুষের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের আন্তরিকতা ও শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। কাজে এখানে যে সকল নেতাকর্মী আছে, সারা দেশে আমাদের যে সকল নেতাকর্মী আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে এবং আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যের পর আবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন তারেক রহমান। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারের ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য মতে ঈদের আগে ও পরের 10 দিনে সারা দেশে প্রাণ হারিয়েছেন 279 জন। বিশেষজ্ঞদের মতে ফিটনেসবিহীন যানবাহনের চলাচল বন্ধ করা, চালকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা এবং মহাসড়কে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু করতে পারলে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। ঈদ মানেই আনন্দ, প্রিয়জনের কাছে ফেরার উচ্ছ্বাস, দীর্ঘ প্রতীক্ষার অবসান। কিন্তু সেই আনন্দযাত্রায় এবার পরিণত হয়েছে শোকের মিছিলে। সড়ক, নৌ ও রেলপথে ঘরমুখো মানুষের ঢলের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দুর্ঘটনা। ঈদের ছুটির সময় 21 মার্চ রাতে কুমিল্লায় বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে প্রাণ হারান 12 জন। ভয়াবহ এই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই 25 মার্চ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে বাস পড়ে 26 জন মারা যান। পবিত্র ঈদ উল ফিতরের আগে ও পরে 10 দিনে সড়ক দুর্ঘটনায় 279 জন নিহত হয়েছে বলে জানিয়েছে সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থা রোড সেফটি ফাউন্ডেশন। 17 থেকে 26 পর্যন্ত সেখানের 279 জনের মৃত্যু হয়েছে। ভয়ঙ্কর দুর্ঘটনা দেখেছি, সদরঘাটেরটা দেখেছি, আমরা ট্রেন বাসে দেখেছি, বাস পড়ে গিয়েছে, এছাড়াও মোটরসাইকেল ক্র্যাশ আছে। বিশেষজ্ঞদের মতে দ্রুত গন্তব্যে পৌঁছানোর তাড়না, চালকের ক্লান্তি, অতিরিক্ত যাত্রী এবং অনেক ক্ষেত্রে অযোগ্য চালক দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। পুরো সড়ক ব্যবস্থাপনা এতটাই উচ্ছৃঙ্খল এবং বিশৃঙ্খল হয়ে গেছে, এখানে শত শত ঝুঁকি আছে। আপনার সড়ক ঠিক নাই, যানবাহন ঠিক নাই, চালক ঠিক নাই, মালিক ঠিক নাই, এমনকি যারা নিয়ন্ত্রণ করবে আমি বলবো তারাও ঠিক নাই। যারা আসলে রেগুলেটেড হওয়ার কথা তারা এখন রেগুলেটর হয়ে গেছে। আপনি অটোরিকশা বলেন, তাদের একটা মুঘল আছে, বাসের কথা বলেন, তাদের একটা মুঘল আছে, ট্রাক সমিতি বলেন, তাদের একটা মুঘল আছে। আসলে এখানে যারা নিয়ন্ত্রণ করার কথা তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, বরং এই যে আমি মুঘলদের কথা বলছি তারা আসলে পরিবহন খাতকে নিয়ন্ত্রণ করছে। ফিটনেসবিহীন যানবাহন ও অপরিকল্পিত মহাসড়ক ব্যবস্থাপনাও দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করেন তিনি। চালকের দক্ষতা অভিজ্ঞতার ঘাটতি আছে, চালক ওভার স্ট্রেস, আপনার মহাসড়কের দুই পাশে হাট বাজার, আপনি এটা নিয়ন্ত্রণ করছেন না, ঝুঁকি রেখে তো আপনি গতি বাড়াতে গেলে এটা তো বেগতি হবে। পলিসিগত এখানে বিশাল ত্রুটি আছে। বিজ্ঞানসম্মত যে কাজগুলি আছে, অর্থাৎ রুট পারমিট সঠিকভাবে দেওয়া, যানবাহনের ফিটনেস যারা দিচ্ছেন তাদের অদক্ষতার জন্য আজকে এই সিচুয়েশন দাঁড়িয়েছে। আমি বলবো যেভাবে ফিটনেস দেওয়া হয়, যেভাবে চালকের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়, এটা বিশ্বের কোথাও এরকম নজির নাই। গতিরোধক, ট্রাফিক আইন মেনে চলা, দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্টদের কাজ করার পরামর্শ দিয়েছেন এই পরিবহন বিশেষজ্ঞ। ঝুঁকিগুলি আপনি যদি কমিয়ে আনতে পারেন, একমাত্র তখনই দেখা যাবে দুর্ঘটনা কমছে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক যাতে পুলিশ সদস্যরা পায় সেজন্য সরকারের সর্বোচ্চ মহল কাজ করছে। আজ রাজশাহী শারদায় পুলিশ একাডেমিতে 43তম বিসিএস পুলিশ ক্যাডারের সহকারী পুলিশ সুপারদের 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে পুলিশ একাডেমি প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি। সর্বস্তরের পুলিশের কর্মকর্তা
দের সাথে আলাপ করে যেটা অনুধাবন করেছি, বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। আমাদের আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। এবার মধ্যপ্রাচ্য যুদ্ধের খবর। মধ্যপ্রাচ্য যুদ্ধে যোগ দিল ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। আজ ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। হুতিরা যুদ্ধে জড়িয়ে পড়ায় লোহিত সাগরে জাহাজ চলাচল অনিরাপদ হয়ে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আজও ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের 1 মাস পূর্ণ হলো। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধ এরই মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। ইরানে নিহত হয়েছে অন্তত 1900 জন, লেবাননে প্রাণহানি 1150 ছাড়িয়েছে, ইরাকে 96 এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোতে কমপক্ষে আরও 30 জনের প্রাণ গেছে। শনিবার ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে দেশটির কেরমানশাহ প্রদেশে অন্তত 20 জন নিহত হয়েছে। ভোরে রাজধানী তেহরানে অবস্থিত বিভিন্ন সরকারি স্থাপনা এবং একটি বিশ্ববিদ্যালয়েও হামলা চালানো হয়। এর আগে শুক্রবার ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার পর কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর জন্য ইরানকে দায়ী করছে কুয়েত। আর সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের 12 সেনা আহত হয়েছেন। এদিকে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে আনুষ্ঠানিকভাবে যুদ্ধে যোগ দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। অবশ্য এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, হুতিরা যদি লোহিত সাগরের জাহাজ চলাচলের পথ বন্ধ করে দেয় তাহলে বিশ্ব বাণিজ্যে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া হুতিদের ধারাবাহিক হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন অনেকে। যুদ্ধের একটি সম্ভাব্য কূটনৈতিক সমাধান খুঁজতে শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী গুরুত্বপূর্ণ ফোনালাপ করেছেন। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ঘণ্টাব্যাপী ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। চুয়াডাঙ্গায় ফসলের খেতে পাওয়া 7টি পুরনো ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করা হয়েছে। সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের মাখনডাঙ্গা গ্রামে ল্যান্ডমাইনগুলো পাওয়া যায়। আজ এগুলো সফলভাবে নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল। 28 ফেব্রুয়ারি এক কৃষক চাষের জমিতে কোদাল দিয়ে কাজ করার সময় ল্যান্ডমাইনগুলো দেখতে পান। সকালে সেনাবাহিনীর 15 সদস্যের বোম ডিসপোজাল ইউনিট 7টি ল্যান্ডমাইন সহ নিরাপদ দূরত্বে সরিয়ে নেয় এবং নিষ্ক্রিয় করে। জেলা প্রশাসনের ধারণা এগুলো মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী পুঁতে রেখেছিল। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বারবার আগুনের ঘটনা ঘটছে। গত বছর শুষ্ক মৌসুমে 6 মাসে 2 বার আগুন লেগেছে। 1.5 যুগে বনে আগুন লেগেছে 26 বার। আগুন নেভানোর কাজে বন বিভাগের রয়েছে নানা সীমাবদ্ধতা। শুষ্ক মৌসুমে সুন্দরবনে বাড়ে আগুন লাগার আতঙ্ক। গত বছরের মার্চে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতলী ও গুলিশাখালী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় পুড়ে যায় প্রায় 26 একর জমির গাছপালা, লতাগুল্ম। অগ্নিকাণ্ডের বেশিরভাগ ঘটনাই ঘটেছে বনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে। অভিযোগ রয়েছে বেশিরভাগ আগুন লেগেছে জেলে মোয়ালদের অসাবধানতার কারণে। সুন্দরবন আমরাই ব্যবহার করি, আমরাই সবকিছু মাছ ধরি, কাঁকড়া ধরি, তারপরে ওই চরজাল দিই, আমরাই ব্যবহার করি। তাহলে আমাদেরকে সতর্কভাবে সুন্দরবনে থাকতে হবে। এছাড়া মাছ ধরার সুবিধার্থে বেশ কয়েকবার আগুন লাগিয়েছে স্থানীয় একটি চক্র। আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় একাধিক মামলা হলেও জড়িতদের বেশিরভাগই আইনের আওতায় আসেনি। আমরা চাই সুন্দরবনটা ভালো থাকুক এবং সুন্দরবনটা সচেতন থাকুক, আগুন যেমন না লাগে। আগুন জ্বললে আমাদের ক্ষতি। সুন্দরবনে কোনো আগুন নিয়ে যাওয়া যাবে না, কোনো ম্যাচ লাইট, বিড়ি, সিগারেট এগুলো খাওয়া যাবে না। চলতি বছরের শুরুতে বনে অগ্নিকাণ্ড রোধে নানা পদক্ষেপ নিয়েছে বন বিভাগ। আমরা রেগুলার সিপিজি, বিটিআরটি সহ প্রতিদিনই এই সেনসিটিভ এলাকাগুলোতে পায়ে হেঁটে অফ করি।
এলাকায় প্রচার প্রচারণা চালাই, যেমন আমাদের কিছু লিফলেট আছে মসজিদের ইমামদের দিয়ে, মসজিদে ধর্মীয়ভাবে আমরা এটাকে যাতে মানুষ এ ব্যাপারে সচেতন হয় সে ব্যাপারে আমরা সচেতন করি, বাজারঘাটে মাইকিং করি, এই কাজগুলো আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। যারা ওই সব জায়গাতে মাছ ধরে সেসব জায়গাতে আমরা লোকজনকে আইডেন্টিফাই করেছি এবং আমরা একটা মোটামুটি একটা তালিকা করেছি। এই বছরই প্রথমত যেটা করেছি যে আমাদের বিগত বছরের 2টা ফায়ার ফাইটিং মেশিন ছিল, এই 2টা ফায়ার ফাইটিং মেশিনকে বুথে স্থাপন করে ইতিমধ্যে কিন্তু আমরা কার্যক্রম শুরু করে দিয়েছি, মহড়া দেওয়া হচ্ছে। আগুন লাগার কারণে আজ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে। এই বিষয়ে কর্তৃপক্ষকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিগারেট, মশাল ও অন্যান্য দাহ পদার্থ নিয়ে বনে প্রবেশ ও ব্যবহার সম্পূর্ণ নিষেধ। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। ঠাকুরগাঁওয়ে দিন দিন বাড়ছে তুলার আবাদ। চলতি মৌসুমের ফলনে খুশি কৃষকরা, তারা স্বপ্ন বুনতে শুরু করেছেন এই সাদা সোনার আবাদে। দেশের বস্ত্র খাতে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভূমিকা রাখছে ঠাকুরগাঁওয়ের তুলা। সাদা শুভ্র তুলার ক্ষেত এখন ঠাকুরগাঁওয়ের নতুন সম্ভাবনার প্রতীক। যে জেলায় আগে এটি সম্পর্কে কৃষকদের তেমন ধারণা ছিল না, সেখানে এখন অনেকে তুলা চাষ করে লাভের মুখ দেখছেন। তুলা থেকে মূলত সুতা ও বস্ত্র তৈরি হয়। বীজ থেকে পাওয়া যায় ভোজ্য তেল ও খৈল, আর গাছের অংশ ব্যবহার করা হয় জ্বালানি ও কাগজ শিল্পে। বাংলাদেশে বছরে প্রায় 80 লাখ বেল তুলার চাহিদা থাকলেও উৎপাদন হয় 1.5 লাখ থেকে 2.5 লাখ বেল। আশা করছি আমরা ওই 50 থেকে 20 মণ তুলা চাষ করতে পারবো। তুলা আবাদ করে মন ভালো, খারাপ না, ভালো, কিন্তু ফল দামটা একটু বাড়ার দরকার, খরচ বেশি। কৃষকরা জানান 1 বিঘা জমিতে খরচ হয় 25 থেকে 30 হাজার টাকা, ফলন হয় 20 মণ পর্যন্ত। বর্তমানে প্রতি মণের দাম 4,000 টাকা পাওয়া যায়। ফলে 1 বিঘা জমির তুলা বিক্রি হচ্ছে 70 থেকে 75 হাজার টাকায়। ফসল ভালো, ফলনও পাচ্ছি, ফলনের তুলনা মানে এটা তো আমরা বেশি পাচ্ছি আর কি। গতবারে আমার মোটামুটি 16 মণ 15 মণ হয়েছে, এবার আরো আশা রাখি বেশি হবে, 17-18 মণ পর্যন্ত হবে আর কি। ঠাকুরগাঁও জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা জানান, তুলা চাষ লাভজনক হওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে। আমাদের জমির কোয়ালিটি ভেদে আমরা জাতগুলো কৃষককে সিলেকশন করে থাকি। যেমন যদি অনুর্বর জমি হয় সেখানে আমরা দেশি জাতগুলো দিয়ে আমরা পোষানোর চেষ্টা করি, আর যদি উর্বর জমি হয় সেখানে হাইব্রিড চাষাবাদের মাধ্যমে আমরা প্রায় 33 শতকে 18 থেকে 20 মণ নিয়ে আসার চেষ্টা করি। এবছর প্রায় আমাদের 4,000 চাষি আমার তুলা ঠাকুরগাঁও জোনে আছে। তারা সবাই আশাবাদী এবং আগামীতে আরো এই তুলা চাষটা বাড়বে বলে আমরা আশা করতেছি। 2025-26 অর্থ বছরে ঠাকুরগাঁওয়ে 564 হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে। হেক্টর প্রতি ফলন এসেছে প্রায় 4 টন। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ। ঈদের ছুটি শেষ হলো, সিনেমা হলে ভিড় কমেনি। এবার বিভিন্ন হলে 5টি ছবি চলছে। পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে রাজধানীর হলগুলোতে যাচ্ছেন দর্শকরা। তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে সিনেমার তারকারাও হলে যাচ্ছেন। ঈদের আনন্দ যেন এখনো ফুরোয়নি। ছুটি শেষ হলেও সিনেমা হলে দর্শকদের সরব উপস্থিতি। পরিবার কিংবা বন্ধুদের নিয়ে ভিড় করছেন তারা। রাজধানীর বিভিন্ন হলে প্রদর্শিত হচ্ছে ঈদে মুক্তিপ্রাপ্ত প্রিন্স, দম, রাক্ষস, প্রেসার কুকার ও বনলতা এক্সপ্রেস। ভিন্ন ঘরানার গল্প ও তারকাবহুল সিনেমাগুলো দর্শকদের আকর্ষণ করছে, তাই টিকিটের জন্য লম্বা লাইন। ঈদের পরে টিকিট পাওয়া যাচ্ছিল না, তো এখন পাওয়া গেল। তো 17টা টিকিট নেওয়া হলো, ফুল ফ্যামিলি আসলাম। আমি বাড়িতে ছিলাম তো এই জন্য দেখতে আসা হয় নাই, তো বাসায় এসে এখন দেখতে আসছি। এই জন্য তো আমার টিকিটও পাওয়া গেছিল না ভিড়ের জন্য। ঈদের তৃতীয় দিন আমরা দেখে গিয়েছিলাম, এখন আজকে আবার রাক্ষস দেখতে এসেছি। অনেকেই বলছেন ঈদের আমেজ ধরে রাখতে এখনো সিনেমা হল তাদের কাছে অন্যতম বিনোদনের জায়গা। আমি প্রথমবার ঈদে মুভি দেখতে আসছি ফ্যামিলির সাথে, ভালোই লাগতেছে। আগে কখনো এভাবে দেখা হয়নি। ঈদের ছুটি শেষ, এখন আমরা ঈদেতে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছি, এখন একটু ফ্রি টাইম, এই জন্য মুভি দেখতে আসছি। যা দেখলাম যে এনভায়রনমেন্ট খুবই হ্যাপিলি একটা এনভায়রনমেন্ট, অ্যান্ড বাংলা সিনেমা নিয়ে আগে এতটা মানুষ উৎসুক ছিল না, এখন যতটা দেখতে পাচ্ছি। দর্শকদের সঙ্গে সরাসরি দেখা করতে ঈদের দিন থেকেই হলে হাজির হচ্ছেন অভিনয় শিল্পীরা। তাদের উপস্থিতিতে ভক্তদের উচ্ছ্বাস আরও বেড়ে যায়। প্রিন্স যবে থেকে আমার করার কথা হয়েছিল, তবে থেকেই উন্মাদনাটা আমি দর্শকের মধ্যে দেখেছি। আমাদের একটা এক্সপেকটেশন ছিল দর্শক ভালোবাসবে, এবং দর্শক আরো অনেক বেশি ভালোবেসেছে আমাদের এক্সপেকটেশনের বাইরে গিয়ে। আমরা বছরে ঈদের জন্য আসলে কাজ করার জন্য অপেক্ষা করি, কজ বছরে 2টো ঈদ হয় এবং 2টো ঈদেই আসলে বড় বড় সিনেমাগুলো আসে। তো সবসময় ভালো কাজগুলো জমিয়ে রাখি ঈদের জন্যই।
এই জন্য ঈদে আসলে বেশি কাজ করা হয়। আনন্দ নিয়ে মানে উৎসব করে হলে এসে সিনেমা দেখছেন এবং আমাদের যে চরিত্রগুলো সেই চরিত্রগুলোকে তারা পছন্দ করছেন এবং প্রশংসা করছেন। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত কয়েকটি সিনেমা এরই মধ্যে বেশ আলোচনায় এসেছে। প্রতি বছর 2 ঈদে মুক্তি পায় বছরের আলোচিত ও বড় বাজেটের সিনেমাগুলো। প্রেক্ষাগৃহে লেগে থাকে দর্শকদের এমন ভিড়। ঈদের ছুটি শেষেও এই উপস্থিতি চলচ্চিত্রের জন্য ইতিবাচক বার্তা বয়ে আনছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে দর্শক বলছেন সারা বছরই তারা প্রেক্ষাগৃহে নতুন সিনেমা দেখতে চান। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। নেপালে জেনজি আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে রাজধানী কাঠমান্ডু থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও গ্রেপ্তার করেছে পুলিশ। গত বছর তরুণদের সরকার বিরোধী বিক্ষোভে শক্তি প্রয়োগের অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে তদন্ত কমিশনের সুপারিশের ভিত্তিতে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হয়। কিন্তু এই 2 নেতার বিরুদ্ধে এখনও আনুষ্ঠানিক কোনো অভিযোগ আনা হয়নি। নতুন প্রধানমন্ত্রী হিসেবে তরুণ নেতা বালেন্দ্র শাহ দায়িত্ব নেয়ার একদিন পরেই গ্রেপ্তার হলেন কেপি শর্মা ওলি। খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে ভারতের সাথে 1-1 গোলে ড্র করে গ্রুপের রানার আপ হয়েছে বাংলাদেশ। মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে ম্যাচের 17 মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দারুণ এক হেডে গোল করে ভারতকে এগিয়ে দেন বিশাল যাদব। প্রথমার্ধের অতিরিক্ত 8 মিনিট সময়ের শেষ দিকে গোলের দেখা পায় বাংলাদেশ। রোনান সুলিভানের কর্নার শটে গোল করেন ডিফেন্ডার আব্দুল রিয়াদ ফাহিম। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে 2 দল। রানার আপ হওয়ায় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী নেপাল। 30 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। সেদিন 129 ক্রীড়াবিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। আর জাতীয় ক্রীড়া পরিষদের সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আগামী 30শে মার্চ সকাল 10টায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন, পাশাপাশি আমাদের ক্রীড়া কার্ড এবং যারা সাফল্য অর্জন করেছে সেই সকল ক্রীড়াবিদদেরকে আমরা পুরস্কৃতর মাধ্যমে খেলাধুলাকে সমান গুরুত্ব দিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা একটি ক্রীড়া বান্ধব পরিবেশ, ক্রীড়া বান্ধব দেশ হিসেবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পরিকল্পনা আমরা হাতে নিয়েছি সে বাস্তবায়ন কার্যক্রম ইনশাআল্লাহ 30শে মার্চ থেকে শুরু করব। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির প্রতি অনন্য সম্মান প্রদর্শন করতে যাচ্ছে তার ক্লাব ইন্টার মিয়ামি। ক্লাবের নতুন স্টেডিয়ামের একটি গ্যালারির নামকরণ করা হচ্ছে এই তারকার নামে। এখন থেকে স্টেডিয়ামটির একটি গ্যালারি লিও মেসি স্ট্যান্ড হিসেবে পরিচিতি পাবে। সাধারণত অবসরের পর বা অতীতে অবদানের কথা মাথায় রেখে কোনো খেলোয়াড়ের নামে গ্যালারি বা স্ট্যান্ডের নামকরণ করা হয়। তবে 38 বছর বয়সী ইন্টার মিয়ামি অধিনায়ক মেসির ক্ষেত্রে সেই প্রথা ভেঙেছে ক্লাবটি। এর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে এক বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছেন মেসি। নিজের নামাঙ্কিত গ্যালারির সামনেই নিয়মিত ম্যাচ খেলবেন এই কিংবদন্তি। আগামী 4 এপ্রিল মেজর লিগ সকারে অস্টিন এফসির বিপক্ষে ম্যাচের মাধ্যমে নতুন এই স্টেডিয়ামের উদ্বোধন করবে ইন্টার মায়ামি। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জ্বালানি তেলের মজুদ ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর। রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি করবেন না, দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান। ঈদে 10 দিনের সড়কে ঝরল 279 প্রাণ, আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনার সুপারিশ। ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।